ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম। আমার ছাত্রছাত্রীদের আন্তরিক ভালোবাসা। আজ আমি ক্ষেত্রফল সংক্রান্ত একটা বিষয় নিয়ে একটু উপস্থাপন করতে চাই। আমরা জানাশোনা কয়েকটি ক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে পূর্বেই আমরা পরিচিত। যেমন যদি বলা হয় আয়তক্ষেত্র, এইটাকে যদি দৈর্ঘ্য a ধরা হয়, প্রস্থ b ধরা হয়, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে কি হয় যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণিত প্রস্থ। বা যদি বর্গক্ষেত্র দেওয়া হয় অর্থাৎ তার চারটি বাহু সমান, তখন ক্ষেত্রফল নির্ণয় করতে আমরা শিখেছি। বা কোনো ত্রিভুজাকৃতির কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল, তারও ক্ষেত্রফল সংক্রান্ত সূত্র আমরা জানি। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন আমরা যে ক্ষেত্রের ক্ষেত্রফল আলোচনা করতে যাই তা হলো বৃত্ত। তো বৃত্তের ক্ষেত্রফল বা কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের জানতে হবে কেন, কি দরকার। আমরা পরিসীমা যখন নির্ণয় করতে হয় তখন দেখেছি যে পরিসীমা নির্ণয় করার উদ্দেশ্য হচ্ছে যে কোনো আমার একটা আয়তক্ষেত্রাকার হোক বা বর্গাক্ষেত্রাকার হোক, ত্রিভুজাকৃতি হোক, কোনো একটা ক্ষেত্রের বা বৃত্তাকারই হোক, তার পরিসীমা নির্ণয় করতে হয় এই কারণে যে কোনো জায়গাটাকে আমাকে ঘিরতে হবে, চারদিকটা বেড়া দিয়ে ঘিরতে হবে। এটা আবার কোনো একটা বৃত্তাকার ক্ষেত্র, তাহলে সেই বেড়া দিয়ে ঘিরতে আমার কতটা জায়গা লাগবে। বা কোনো একটা আগেকার দিনে যে পরীক্ষা ফাঁকা হতো, যে কোনো এক রাজা যে প্রাসাদে বাস করে বা সৈন্যরা যেখানে থাকে চারদিকে পরীক্ষা কাটা হয়, তাহলে সেই কতটা জায়গা পরীক্ষা কাটা হবে সেই পরিসীমা আমার জানার প্রয়োজন ছিল। এখন ক্ষেত্রফল কেন আমি নির্ণয় করব? মনে করো যে বাড়িতে কোনো একটা জায়গা রং করতে হবে। সাপোজ আমি বিভিন্ন ডিজাইন করতে চাই, তার মধ্যে একটা জায়গা আছে যেটা হচ্ছে সার্কুলার বা বৃত্তাকার। তাহলে আমার কত পরিমাণ সেই রং করার মেটেরিয়াল লাগবে, রং লাগবে বা আরো কিছু মেটেরিয়াল লাগবে, সেটা আমি দোকান থেকে নিয়ে আসবো। তাহলে সেইটা জানতে গেলে এটা কতটা জায়গা রয়েছে সেই জায়গাটা আমাকে আগে জানতে হবে যে সেই জায়গাটা এতটা, তাহলে আমার এই পরিমাণ রং আমার লাগবে ওই জায়গাটাকে ঢাকা দিতে। বা অনেকে আমাদের গ্রামের দিকে চাষ করার ক্ষেত্রে দেখেছি যে কারো যদি কোনো একটা ক্ষেত বা জমি চতুর্ভুজ আকৃতি হতে পারে, ত্রিভুজ আকৃতি, যদি সার্কুলার আকৃতিও হয়, তো কোনো একটা শস্য সে চাষ করতে চায়, তাহলে সেই কতটা জায়গা আছে, কি পরিমাণ তার শস্য লাগবে, সেই যদি একটা আইডিয়া না থাকে তাহলে আমি বুঝতে পারছি না যে কতটা আমি বীজ বা কোনো কিছু বপন করব। এইসব কারণে আমার ক্ষেত্রফল প্রয়োজন। এখন তাহলে আমরা যে আলোচনা করতে চাইছি বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব কি করে? এই বৃত্তের ক্ষেত্রফল ধরে নিচ্ছি যে এই একটা বৃত্ত আছে, আমি ধরে নিচ্ছি এই বৃত্তটা কত না আমি নিয়েছি 9 সেমি, যার হচ্ছে ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের এইটাকে বলা হয় পরিধি, এটাকে কেন্দ্র, এটাকে বলা হয় ব্যাসার্ধ, এই পুরোটা ব্যাস বা কোনো বৃত্তচাপ, বৃত্তকলা, এই সবগুলো আমরা জানি। এখন এই যে বৃত্তটা আমরা নিয়েছি 9 সেমি, তো আমি সমান আকৃতি আর একটা এই সাপোজ এই অংশটা একটা নিয়েছিলাম সাদা রঙে, মনে করি এইটা হচ্ছে সেই বৃত্তটা। তো সেই বৃত্তটাকে আমি প্রথমে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে কয়েকটা খণ্ডে বিভক্ত করব। মনে করি প্রথমে আমি 4টে খণ্ডে ভাগ করছি। তাহলে এই 4টে খণ্ডে যদি ভাগ করি, ভাগ করার পর এই খণ্ডগুলোকে আমি পরপর যদি এখানে সাজাই, যে এই একটা খণ্ড, তারপরের খণ্ডটাকে আমি নিচ্ছি এই দিক থেকে, তাহলে এই একটা খণ্ড, তারপরের খণ্ডটা এইরকম, তাহলে এইরকম একটা খণ্ডের মতো আমি পাবো এই 4টে। তাহলে অনেকটা দেখছি যেন একটা আয়তক্ষেত্রের মতো বা সামান্তরিকের মতো আসছে। এখন এটাকে আমার মনে হলো আরো কিছু
যদি আমি বলি এই যে এই 8টা অংশ আমি ভেঙে নিয়েছি, যে 8টা রং আছে, তাহলে এই 8টা অংশে খণ্ড করার পর এখন যদি এইগুলোকে আমি এইভাবে নিই, দেখব যে এই 8টা অংশ পরপর সাজালে কি আসে। তো আস্তে আস্তে আমি দেখতে পাচ্ছি যে 8টা অংশকে যদি আমি সাজাই তাহলে আগের মতনই অনেকটা আয়তক্ষেত্রের মতনই আসবে, কিন্তু আগে যেমন সামান্তরিকের মতো আসছিল, আগের চেয়ে অনেকটা ভালো আয়তক্ষেত্র আসবে। তাহলে আমি দেখতে পাচ্ছি আগের মতনই এই বৃত্তটাই ছিল, কিন্তু ওই একই বৃত্ত, সেই বৃত্তটাকে নিয়েই কিন্তু আমি খণ্ডগুলোকে তৈরি করেছি। তাহলে এটাকে যদি আমি এখানে নিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আগের বৃত্তের যে খণ্ডগুলো সেগুলো পরপর সাজালে আগের চেয়ে অনেকটা বেটার একটা আয়তক্ষেত্রাকার অংশ তৈরি হচ্ছে। এইরকম করে আমি যদি এটাকে আরো অনেকগুলো খণ্ডে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, তাহলে বৃত্তটাকে আমি কেটে কেটে কি করছি, একটা আয়তকার ক্ষেত্রের মতো আমি যেন এটা তৈরি করছি। তাহলে আমি এটাকে 8টা খণ্ডে করেছি, এরপর আমি আর 16টা খণ্ডে ভাগ করতে পারি, তার চেয়েও ছোট ছোট করতে পারি। যত ছোট ছোট খণ্ডে এই যে বিভক্ত করব, এই যে বক্রকার রয়েছে এগুলো অনেকটা যেন একটা সরল রেখার মতো চলে আসবে, এবং সেটা দেখতে আসবে অনেকটা কি না একটা মনে হবে যেন আয়তক্ষেত্র। আস্তে আস্তে এটা একটা আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের মতো তৈরি হবে। যে আয়তক্ষেত্রে আসলে আমি এই যে নিয়েছিলাম বৃত্তটা, এই বৃত্তের ধারগুলো আসলে পরিধি যেটা, সেইগুলো কি ছিল, এইগুলোকে যখন আমি সাজিয়েছিলাম, এই সাজানোর পর এই পরিধির বরাবর যে এই একটা, আবার তারপরের অংশটা এইটা, তারপরের অংশটা এইটা, তারপরের অংশটা এইটা, অর্থাৎ টোটাল পরিধিটা যেটা, সেই টোটাল পরিধিটা আয়তক্ষেত্রের বাহু বরাবর দৈর্ঘ্য বরাবর তৈরি হয়েছিল। আমরা জানি যে বৃত্তের পরিধি কত না, যদি এইটা r একক একটা ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত হয়, তাহলে এই বৃত্তের পরিধি হয় 2 পাই r একক, 2 পাই r একক। তাহলে এই অংশটা দৈর্ঘ্য এবং এই অংশটা দৈর্ঘ্য, অর্থাৎ a b c d, এই টোটাল যে দৈর্ঘ্যটা সেইটা হচ্ছে আমার কত না, এটাকে আমি ধরে নিচ্ছি a, তাহলে এটাও a, তাহলে এই 2a a প্লাস a, এই যে এদিকটা যোগ করলে টোটাল আসছে আমার এই পরিধি যে পরিমাণ সেই পরিমাণের সমান, তার মানে 2 পাই r। অর্থাৎ তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আসছে কত না পাই r একক। এখন এই জিনিসটা কি, আসলে আমি এই যে বৃত্তটা থেকে তৈরি করেছিলাম, যে এই যে এইটা থেকে ভেঙে আমি আসলে কেটে কেটে এটাকে তৈরি করেছি, তাহলে এটা থেকে কেটে তৈরি করেছি মানে এই যতটা দৈর্ঘ্য, তাহলে সেই পরিমাণটাই হয়ে যাচ্ছে কত না এর প্রস্থ। তার মানে আসলে এইখান থেকে এই যে পরিমাণ, এই খণ্ডটা কেটে এখানে লাগিয়েছি, এই খণ্ডটাকে কেটে এই যে এই খণ্ডটাকে আমি যেন কেটে এইখানটাতে লাগিয়েছি, অর্থাৎ এই যেটা দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা চলে আসছে এইটা, তার মানে এইটা দৈর্ঘ্য কত r একক, তাহলে প্রস্থটা আমি নিতে পারবো r একক। এখন আমরা প্রথমেই যেটা লিখেছিলাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ একক। তাহলে এই যে আয়তক্ষেত্রটা পেয়েছি, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত না, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে আমার a, a মানে কত পাই r একক, তাহলে দৈর্ঘ্য হচ্ছে a, a মানে হচ্ছে পাই r একক। আর প্রস্থ কত এই আয়তক্ষেত্রের, এই আয়তক্ষেত্রের প্রস্থ মানে এই বৃত্তে যেটা ব্যাসার্ধ ছিল সেটাই হচ্ছে আমার প্রস্থ, তাহলে প্রস্থ হচ্ছে কত r একক। অতএব তাহলে ক্ষেত্রফলটা কত, তাহলে ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমি এখন নির্ণয় করছি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে তাহলে পাই r গুণিত r বর্গ একক, তাহলে আসে পাই r স্কয়ার বর্গ একক। এই পাই আমরা জানি যে পায়ের আসন্ন মান, আমরা পায়ের আসন্ন মান কত ধরি 22/7, পাই সমান কিন্তু আসলে 22/7 নয়, এই একটা আমাদের ধারণা কিন্তু ভুল আছে। আমরা পায়ের একটা আসন্ন মানকে 22/7 ধরি, মানে খুব কাছাকাছি। পায়ের পাই হচ্ছে
অমূলত সংখ্যা এর মান হয় 3.14 ডট 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 আরো অনেক, মানে এটা কখনোই একটা মূলত সংখ্যাতে প্রকাশ করা যায় না, কিন্তু এটাকে আমরা ধরে নিই 22 এর সাথে খুব কাছাকাছি একটা সংখ্যা, তাই এটাকে ধরে নিতে হয় যে এর আসন্ন মান হলো 22 এর সাথে কাছাকাছি। তাহলে আমি এই যে আয়তক্ষেত্রটা তৈরি করেছি এর মোট কতটা ক্ষেত্রফল বেরোলো না পাই আর স্কয়ার। আসলে আয়তক্ষেত্র আমি তৈরি করেছিলাম কেমন না এই যে বৃত্তটাকে অনেক খন্ড খন্ড অংশে ভেঙে এইটা থেকে আমি আয়তক্ষেত্রটাকে তৈরি করেছিলাম। তাহলে এইটার যা ক্ষেত্রফল মানে এখানে যতটা জায়গা জুড়ে আছে এখানে ঠিক ততটাই আছে, তাহলে সেইটা থেকে বলতে পারছি অতএব তাহলে বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার বর্গ একক, যেখানে আই এর আসন্ন মান হলো 22 এর 7 আর আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর একক। তাহলে এই থেকে আমরা পাচ্ছি যে একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। কিভাবে ক্ষেত্রফলটা আসছে এটা কিন্তু আমাদের জানা দরকার। অনেকেই যেটা করে যে একটা সূত্র মুখস্থ তারপরে অঙ্ক দিল শুধু অঙ্ক করে যাও, কিন্তু অঙ্ক মানে তা নয়, ম্যাথমেটিক্স মানে তা নয়। আমাদের জানতে হবে কি করে হচ্ছে, কেন হচ্ছে। শুধু সূত্র বলে দিয়েছেন শিক্ষক মহাশয়, আমি তাতে বসে অঙ্কগুলো করছি, এতে আমার কোনো নতুন কোনো বৃত্তটা যে সূত্র আমরা পেলাম কি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আমরা যে বৃত্তটা নিয়ে প্রথমে শুরু করেছিলাম আমি নিয়েছিলাম এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9 সেমি। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 9 সেমি হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ সেমি আছে, মানে এখানে তাহলে বর্গ সেমি। তাহলে পাই মানে তার আসন্ন মান আমরা জানি যে 22 এর 7 আর স্কয়ার মানে হচ্ছে 9 গুণিত 9 বর্গ সেমি। তাহলে সেটা আসছে পাই আর স্কয়ার, আর এর মান 9 সেমি, তাহলে বসালে আসছে 22 এর 7 গুণিত 9 গুণিত 9 বর্গ সেমি। সেটাকে ক্যালকুলেশন করলে আসছে 254 পূর্ণ 4.7 বর্গ সেমি। তাহলে আসলে ক্ষেত্রফল মানে আমরা কি বুঝলাম যে আসলে বৃত্তের যে কোনো একটা অংশের ক্ষেত্রফল মানে আমরা বুঝলাম যে সে কতটা জায়গা জুড়ে সেটা রয়েছে, সেইটা বুঝতে গেলে আমাদের দরকার ক্ষেত্রফল। যে কতটা অংশ জায়গা সে জুড়ে রয়েছে, সে আমার রং করাই হোক বা কার্পেট দিয়ে কোনো একটা জায়গাকে ঢাকা দেওয়াই হোক বা কোনো কিছু সেইটা প্রয়োগ। যেমন আমাদের এই যে হচ্ছে খেলার একটা মাঠ আছে, খেলার মাঠে চারিদিকে সমান চওড়া বিশিষ্ট খেলার মাঠটা বৃত্তাকার, যে বৃত্তাকার মাঠে আমি ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে 9 একক, এটা সমান 8 ধরে নিচ্ছি, তাহলে 8 সমান 9 একক। আমি এই খেলার মাঠের চারদিকে সমান চওড়া একটা রাস্তা তৈরি করতে চাই, সেটাও কিন্তু বৃত্তাকার রাস্তায় চওড়া করতে চাই এবং সেটাকে ঢালাই করতে চাই বা সেটাকে বাঁধাই করতে চাই, দিয়ে রং করতে চাই। তাহলে আমার ঢালাই বা বাঁধাই করতে গেলে সাপোজ আমি ধরছি যে সেটাকে পাথর দিয়ে সেটাকে বাঁধাই করতে চাই, তাহলে আমার কতটা এই জায়গাটা রয়েছে যদি আমি না জানি তাহলে আমি আন্দাজ করে আমি কতটা পাথর আমি আনতে হবে সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। তাহলে তো আমার পরিমাণের চেয়ে হয় অনেক বেশি নিয়ে আসা হয়ে যাবে বা আমার যতটা প্রয়োজন হয়তো তার চেয়ে অনেক কমও নেওয়া হয়ে যেতে পারে। তাহলে সেই জন্য এইখানটার ক্ষেত্রফলটা বা কতটা জায়গা আছে সেটা জানা কিন্তু আমার কাছে খুব জরুরি। এইখানটা কি করে আমি বুঝবো? যদি এক কেন্দ্রিক এইটাকে যেহেতু, তাহলে এই যে পুরো এই ব্যাসার্ধ এটাকে ধরে নিচ্ছি আমি 16, মানে আর একক অর্থাৎ রাস্তা সহ। এইটা হচ্ছে খেলার মাঠ, এইটা হচ্ছে রাস্তা, তাহলে এইটা হচ্ছে আমার রাস্তা সহ পুরো মাঠ। তাহলে রাস্তা সহ মাঠ তার ব্যাসার্ধ, তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ যে তাহলে এই যে চারদিকে আমি যে পাথর দিয়ে বাঁধাতে চাইছি রাস্তাটা, তাহলে আমাকে পাথর কতটা লাগবে জানতে গেলে এটার ক্ষেত্রফল বের করতে হবে। আমি যেটা করতে চাইছি তাহলে পুরো অংশটার আগে ক্ষেত্রফলটা বের করে নিই। তাহলে পুরো অংশটার ক্ষেত্রফল যদি বের করতে হয় সেটা কত? আমি প্রথমেই বলেছি যে এইটার ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, তাহলে সেইটার ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার বর্গ একক। আর শুধু মাঠ এইটার আমি ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম স্মল আর, তাহলে এই শুধু মাঠের ক্ষেত্রফলটা কত হবে না পাই আর স্কয়ার স্মল আর স্কয়ার। তাহলে আমাকে দরকার কত? এই অংশটার ক্ষেত্রফল, কারণ এখানটা আমি পাথর দিয়ে বানাতে চাইছি। তাহলে পুরোটার ক্ষেত্রফল থেকে এই যুগ যদি
বাদ দিয়ে দিই তাহলে কতটা পড়ে থাকছে, শুধু এই অংশটা পড়ে থাকছে, তাহলে সেই বাদ দিয়ে দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। অর্থাৎ শুধু মাঠের ক্ষেত্রফল তাহলে পাই আর স্কয়ার বিযুক্ত পাই স্মল আর স্কয়ার, তাহলে পাই কমন নিয়ে এখানে এরপর আর এর মান যা দিবে, আর এর মান যেমন দেবে সেরকম আমি এখানে পুট করব। ক্যাপিটাল আর আমি এখানে তোমাদের বোঝার সুবিধার জন্য একটা নিয়েছিলাম যে 16, তাহলে 16 স্কয়ার, আর এখানে স্মল আরটা আমি নিয়েছিলাম 9, তাহলে এখানে হচ্ছে 9 স্কয়ার। তাহলে এখানে 5 ইনটু এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিয়ে আমরা করতে পারি অথবা ডিরেক্ট মান বসাতে পারি। তাহলে 16 গুণিত 16 তাহলে 256 মাইনাস 81, অর্থাৎ তাহলে 5 ইনটু তাহলে 5 100, তো এটাকে আমার উপায়ের মান বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হবে আমার কি না নির্ণয় এইটা। তাহলে এইটা যদি আমার আইডিয়া একটা থাকে যে এইটা হচ্ছে আমার এত বর্গ একক, সেটা আমার বর্গ ফুট হতে পারে, বর্গ সেমি হতে পারে, তাহলে সেই অনুযায়ী আমি দোকানে বলবো যে আমার এতটা জায়গা আছে, এই পরিমাণ জায়গাকে আমি পাথর দিয়ে ঢাকা দিতে চাই, তাহলে যতটা লাগবে দাও, তাহলে তবে তো দোকানে মোটামুটি একটা আইডিয়া করে কতটা পাথর লাগবে সেটা একটা দিতে পারবে। আর না হলে তো বুঝতে পারা যাবে না যে ঠিক কতটা জায়গা। আমি এই একটি বৃত্তাকার ক্ষেত্র আছে, সেই বৃত্তাকার ক্ষেত্রের চারদিকে একটি বর্গাকার ক্ষেত্র পরিলিখিত আছে। আমাকে এখন হয় যে কোনো একটা দিতে পারে, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দিতে পারে, বৃত্তের ক্ষেত্রফল আমাকে বের করতে দিতে পারে, বা আমাকে বলতে পারে বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে নির্ণয় করো। এখন যাই দেখ না কেন, আসলে বৃত্ত আর বর্গক্ষেত্র যেহেতু বর্গক্ষেত্রটা বৃত্তের চারদিকে পরিলিখিত আছে, তাই এদের মধ্যে আসলে আমাকে সম্পর্কটা বুঝতে হবে। অঙ্কটা কি দিয়েছে, সেই সম্পর্কটা যদি আমি বুঝি তাহলে যে কোনো অঙ্ক করতে পারবো। আমার সবসময় দেখতে হবে যে কোনো অঙ্কে যে কি কি তথ্য দেওয়া আছে আর আমার গোল কি, মানে আমাকে কোথায় যেতে হবে বা কি প্রমাণ করতে হবে, এই দুটো জিনিস আমাকে ক্লিয়ার করতে হবে। সবসময় যে তথ্য দেওয়া আছে সেটা আমি পাশে লিখবো, আর কি প্রমাণ করতে হবে সেটাকে আমি পাশে একটু ছোট করে লিখে রাখবো যে কোনো অঙ্কের ক্ষেত্রে, তাহলে আর অঙ্ক কোনো কিছু আটকানোর কথা নয় বা বুঝতে অসুবিধা হবে না। তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, আমি ধরে নিচ্ছি যে বৃত্তের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের ব্যাসার্ধটা আমি ধরে নিচ্ছি r একক। তাহলে বৃত্তের যদি ব্যাসার্ধ r একক হয় তাহলে ক্ষেত্রফল কত, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল হবে, আমরা আজকে প্রতিস্থাপন করেছি বৃত্তের ক্ষেত্রফল যে পাই r স্কয়ার বর্গ একক। আবার শর্তে বলে দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি, তার মানে শর্ত অনুসারে তাহলে r এর মানটা আমাকে আসলে বের করতে হবে। তাহলে পাই r স্কয়ার সমান 154, তাহলে এখান থেকে আমার r স্কয়ার সমান তাহলে 154 ভাজিত পাই, তাহলে 154 22 7 11 দুগুণে 22 14 2 তাহলে 7, তাহলে বা r স্কয়ার সমান 7 গুণিত 7, অতএব তাহলে r সমান কত না রুট ওভার 7 গুণিত 7 সমান 7। এমনিতে আমরা জানি যে বর্গমূল যদি নির্ণয় করতে হয় সেটা ধনাত্মক এবং ঋণাত্মক দুই ধরনের হতে পারে বর্গমূল, সেই জন্য প্লাস মাইনাস লেখা উচিত। কিন্তু আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ মানে একটা দৈর্ঘ্য কখনো আমাদের কাছে ঋণাত্মক হতে পারে না, তাই এখানে দৈর্ঘ্য যেহেতু সবসময় ধনাত্মক, তাই এখানে আমি সবসময় কি নেবো ধনাত্মক বর্গমূলটাকে আমি নেবো। তাহলে r এর মান বেরিয়ে গেছে 7, r এর মান যদি 7 বেরিয়ে যায় তাহলে এই যে এটা এটাকে পুরো ব্যাসটাকে যোগ করছি, তাহলে ব্যাসটা হয়ে যাচ্ছে কত, এই দিকটা 7 এই দিকটা 7 মানে 14। আসলে বৃত্তের যেটা ব্যাস সেটাই আসলে আমার এই যে বর্গফল তার হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কি যে বৃত্তের ব্যাসের যে দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান বর্গের বাহুর দৈর্ঘ্য মানে 14 একক এখানে বের হচ্ছে, মানে সেমি আছে মানে এখানে আমি হবে 14 সেমি লিখতে পারবো। তাহলে যেহেতু বর্গাকার ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য 14 সেমি আমি পেয়ে গেলাম, তাহলে ABCD এর ক্ষেত্রফল কত, ABCD বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহুর বর্গ, বাহু গুণিত বাহু, তার মানে 14 বর্গ এত বর্গ সেমি, তাহলে সেটা কত আসছে না 14 × 196 বর্গ সেমি। তাহলে আমি এখান থেকে এটা পেয়ে যাচ্ছি। একই রকম ভাবে যদি আমাকে
এই উল্টোটা দেওয়া হতো যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তুমি বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবে কি? তাহলে আমি সেখান থেকে কি করতাম, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি কিছু একটা x একক ধরে নিতাম। সেখান থেকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, x গুণিত x মানে x স্কয়ার। তাহলে সেইখান থেকে x স্কয়ার সমান যে ক্ষেত্রফলটা দেওয়া থাকতো সেটা ক্যালকুলেশন করে আমি x এর একটা মান বের করতাম, ঋণাত্মক মান অবশ্যই, কারণ হচ্ছে যেহেতু বাহুর দৈর্ঘ্য। তাহলে x এর যে মানটা পেয়ে যেতাম বাহুর দৈর্ঘ্য, সেটা মানে বৃত্তের আসলে ব্যাস, সেই বৃত্তের ব্যাস থেকে আমি ব্যাসার্ধ বের করতাম। তারপর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, সেই সূত্রতে আমি পুট করে দিলে ক্যালকুলেশন করলে ওটা পেয়ে যেতাম যে বৃত্তের ক্ষেত্রফল কত। তাহলে বর্গক্ষেত্র থেকে বৃত্ত বা বৃত্ত থেকে বর্গক্ষেত্র একই রকম ভাবে আমরা পেয়ে যাব। অনুরূপ ভাবে বিভিন্ন রকম হয়তো ত্রিভুজ দিতে পারে, অন্তর্লিখিত, বহির্লিখিত বা পরিলিখিত, সেই ত্রিভুজের ক্ষেত্রফল আর বৃত্তের ক্ষেত্রফলের সম্পর্ক দিতে পারে। একটু সম্পর্ক বুঝব, বৃত্তচাপ এবং ক্ষেত্রফল। এই যে একটা বৃত্ত, ধরে নিচ্ছি বৃত্তের উপর যে কোনো দুটো বিন্দু হচ্ছে a আর b, তাহলে এই ab অংশটাকে, পরিধির যে অংশ, সেই অংশটাকে বলা হয় কি, যে বৃত্তচাপ। আর কেন্দ্রের সাথে যদি এই পরিধির বিন্দু দুটোকে আমি যোগ করি, সংযোগ করি, তাহলে এই যে সংযুক্ত যে অংশটা আমি পাচ্ছি সেটাকে বলা হয় কি, বৃত্তকোলা। এখন এই বৃত্তচাপ এর সাথে বা বৃত্তকোলার যে অংশটার ক্ষেত্রফল, তার সাথে এই সম্মুখস্থ কোণ এর একটা আমরা সম্পর্ক জানি। কি সম্পর্ক না, আমরা জানি যে বৃত্তচাপ এবং কেন্দ্রে উৎপন্ন যে কোণ তারা পরস্পর সমানুপাতিক, তাই তো? যে বৃত্তচাপ ও সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ পরস্পর সমানুপাতিক। তাহলে আমি বলছি এই যে এবি বৃত্তচাপ আর এই পুরো বৃত্তের যে ক্ষেত্র পরিধি, সেটা হচ্ছে একটা বৃত্তচাপ। তাহলে এবি বৃত্তচাপ ভাজিত বৃত্তের পরিধি, আমরা ধরে নিচ্ছি যে বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন হচ্ছে তার নাম হচ্ছে থিটা। তাহলে থিটা আর নিচে পরিধি মানে এই যে পুরো এক পাক ঘুরে আসা, এখান থেকে শুরু করলাম, এই পুরো এক পাক সম্পূর্ণ ঘুরে আসছে, তাহলে মোট কতটা কোণ উৎপন্ন করলো না 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে ডিভাইডেড বাই 360। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এবি বৃত্তচাপের দৈর্ঘ্য, এবি বৃত্তচাপ সমান থিটা বাই 380 গুণিত বৃত্তের পরিধি। তার মানে থিটা বাই 380 গুণিত 2 পাই r, তাহলে এত একক। তাহলে আমরা জানি যে এবি বৃত্তচাপ যদি সম্মুখস্থ কোণ থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এবি বৃত্তচাপ সমান থিটা ডিভাইডেড বাই 360 গুণিত 2 পাই r। এরপর এই যে বৃত্তচাপ, এইটাকে যোগ করলে যে বৃত্তকোলা পাচ্ছি, এই ক্ষেত্রফলটার সাথে আমরা কি সম্পর্ক সেইটা একটু দেখে নেব। যে আমরা যেমন দেখলাম যে বৃত্তচাপ এবং সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ পরস্পর সমানুপাতিক, তেমনি বৃত্তকোলা যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেই ক্ষেত্রফল এবং সম্মুখস্থ কোণ পরস্পর সমানুপাতিক। তাহলে সেইটা যদি আমরা করি একই রকম পাবো যে ক্ষেত্রফল মানে বৃত্তকোলা দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল ও সম্মুখস্থ কেন্দ্রস্থ কোণ পরস্পর সমানুপাতিক। তাহলে এই যে এবি, এই যে বৃত্তকোলা ও এবি এর ক্ষেত্রফল, তাহলে এখান থেকে আমরা কি পাবো যে ও এবি বৃত্তকোলা ক্ষেত্রফল ডিভাইডেড বাই বৃত্তের ক্ষেত্রফল
সমান, তাহলে এই ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল সম্মুখস্থ কোণ কতটা পড়েছে থিটা ডিভাইডেড বাই পুরো বৃত্তটা ক্ষেত্রফল, তাহলে পুরো বৃত্ত এখানে মোট কতটা কোণ উৎপন্ন করে 360 ডিগ্রি, তাহলে থিটা বাই 360। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে ও এ বি বৃত্তকলার ক্ষেত্রফল বা বৃত্তকলা দ্বারা উৎপন্ন ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল সমান থিটা ডিভাইডেড বাই 360 গুণিত বৃত্তের ক্ষেত্রফল। এত বড় একক। তাহলে এখান থেকে থিটা ভাজিত 360 গুণিত পাই আর স্কয়ার এত বর্গ একক। তাহলে আমরা এই যে দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা পেলাম, যে বৃত্ত এর যে দৈর্ঘ্য তার সাথে কোণের সম্পর্ক, এবং এই যে বৃত্তকলার ক্ষেত্রফল তার সাথে যে আমার কোণের সম্পর্ক ক্ষেত্রফল, বা এই সম্পর্ক দুটো আমার কিন্তু বিভিন্ন জায়গায় অঙ্ক করতে খুব সাহায্য করে। তাহলে আমরা আজকে বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত যে প্রাথমিক ধারণা সেই সম্পর্কে কিছুটা আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা বৃত্তফল ক্ষেত্রফল সংক্রান্ত যে এর ব্যবহার বা ব্যবহারিক প্রয়োগ সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। সকলকে আমার আবার একান্ত ভালোবাসা। থ্যাংক ইউ।